জুলাই গণঅভ্যুত্থানের প্রায় 1 বছর পূর্তি হলো। জুলাই গণঅভ্যুত্থান নিয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে আমাদের বুঝতে হবে এই আন্দোলনটা বা জুলাই অভ্যুত্থানটা কিন্তু কেবলমাত্র 36 দিনের ফলাফল নয়, বরং দীর্ঘ 15 বছর ধরে নানা গণতান্ত্রিকামী মানুষ এই ফ্যাসিস্ট শাসনকে উৎখাত করতে নানা ধরনের আন্দোলন সংগ্রাম কিন্তু সংগঠিত করে যাচ্ছে এবং সেই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়েই কিন্তু আমরা এই দেশের মাটিতে একটা জুলাইকে আনতে পারলাম। জুলাই কিন্তু বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন নানাভাবে অংশগ্রহণ করেছে। বিশেষ করে 14 জুলাই থেকে যদি আমরা কথা বলি বা 15 জুলাইয়ের পর থেকে যদি কথা বলি তাহলে কিন্তু আমরা একটা ম্যাসিভ পার্টিসিপেশন দেখতে পেরেছি বিভিন্ন শ্রেণীর মানুষ থেকে এবং এই অংশগ্রহণটা কিন্তু স্বতঃস্ফূর্ত ছিল। তাহলে এদের যে আকাঙ্ক্ষাটা, সেই আকাঙ্ক্ষাটাকে যদি আমি মোটা দাগে বলতে চাই তাহলে ছিল হচ্ছে এই যে দমন পীড়ন তার বিরুদ্ধে। তাদের আকাঙ্ক্ষা ছিল ন্যূনতম গণতান্ত্রিক যে নাগরিক অধিকার, সেই অধিকার নিয়ে বেঁচে থাকার আকাঙ্ক্ষা। তাদের আকাঙ্ক্ষা ছিল স্বাধীনভাবে মত প্রকাশের অধিকার। কিন্তু জুলাইয়ের পরবর্তী সময় আসলে আমরা কতটুকু পেলাম? জুলাইয়ের 5 তারিখে, অগাস্টের 5 তারিখে যখন আমরা ফ্যাসিস্ট হাসিনা পতনের পর বিজয় উৎসব করছিলাম, ঠিক তখনই কিন্তু একটা নব্য স্বৈরাচারী সিদ্ধান্তের মধ্য দিয়ে আরেকটা সরকার গঠিত হলো, যা কিন্তু জুলাই গণ অভ্যুত্থান থেকে ব্যাপকভাবে বিচ্ছিন্ন এবং জনগণ থেকে বিচ্ছিন্ন। এবং এই সরকার যেটা করলো তা হলো নানাভাবে অগাস্টের পরবর্তী সময় থেকেই নানা ধরনের অভ্যুত্থান বিরোধী কার্যক্রম, এবং এটাই কিন্তু একটা অন্যতম বাধা যে আমরা যে গণতান্ত্রিক রূপান্তরের আকাঙ্ক্ষা দেখেছিলাম সেই আকাঙ্ক্ষাটা নানাভাবে ব্যাহত হওয়ার। আমরা বলেছিলাম যে একটা রাষ্ট্রে গণতন্ত্র আনার জন্য যেটা দরকার সেটা হচ্ছে প্রত্যেকটা প্রতিষ্ঠানে তার গণতন্ত্র, কিন্তু দেখলাম প্রায় 1 বছর হয়ে গেল এখন পর্যন্ত আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে, আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে গণতন্ত্র নেই, আমাদের কারখানাগুলোতে গণতন্ত্র নেই, আমাদের শ্রমিকরা এখনও ন্যায্য মজুরির আন্দোলন যখন করে তখন তাদের উপরে নানাভাবে দমন পীড়ন করা হয়, তাদের নামে মামলা দেওয়া হয়। ঠিক একইভাবে আমরা দেখেছি যে বিভিন্নভাবে ছাত্র নেতৃবৃন্দরা যখন চট্টগ্রামে সমাবেশ করছিল চিহ্নিত রাজাকারের মুক্তির প্রতিবাদে, তখন কিন্তু তাদের উপরেও হামলা করা হয় এবং এই হামলাগুলোর বিচার আসলে কতদূর। আমরা দেখেছি নারীদের উপরে আক্রমণ, আমরা দেখেছি নারী ফুটবলারদের উপরে আক্রমণ, আমরা দেখেছি নানাভাবে মব ভায়োলেন্স ক্রিয়েট হতে, আমরা দেখেছি আদিবাসীদের উপরে আক্রমণ। এবং এই যে মব ভায়োলেন্সগুলো, এগুলোকে কিন্তু নানাভাবে সংগঠিত করতে সাহায্যই করেছে হচ্ছে সরকার এবং তার সহচররা। আমরা দেখেছি যে মবকে নানাভাবে ন্যায্যতা দেওয়া হয়েছে, কখনো তাদেরকে প্রেশার গ্রুপ বলে, কখনো তাদেরকে তাদের যে ক্ষোভ সেটাকে ন্যায়সঙ্গত ক্ষোভ বলে। এর মাধ্যমে কিন্তু পুরো দেশে একটা ক্রাইম এনাবেলিং এনভায়রনমেন্ট তৈরি করা হয়েছিল, যার ফসল কিন্তু যার যে পরিণতি আমরা দেখলাম তা দ্বারা সবচেয়ে বেশি অ্যাফেক্টেড কিন্তু হয়েছে অভ্যুত্থানকারীরা। অনেকে হতাশ হয়েছে, অনেকে আহত হয়েছে, অনেকের যে আকাঙ্ক্ষা তা কিন্তু ব্যাহত হয়েছে। এবং এটা হওয়ার মূল কারণটা কি? এটা হওয়ার মূল কারণ হচ্ছে অগাস্টে যখন আমরা সেলিব্রেশন করছিলাম হাসিনার পতনের, ঠিক সেই সময় কিন্তু একটা স্বৈরাচারী সিদ্ধান্তের মধ্য দিয়ে একটা সরকার গঠন হতে আমরা দেখেছি। এখন যদি বলা হয় যে আসলে এই 1 বছরে ইন্টারিম সরকার মানুষের আকাঙ্ক্ষা কতটুকু বাস্তবায়িত করবে, অভ্যুত্থানের পরবর্তী সময় দেশের জনগণের ইন্টারিম সরকারের কাছে যে মুখ্য দুটো দাবি ছিল তার মধ্যে কিন্তু একটাই ছিল যে এই যে গণহত্যা হয়েছে সেই গণহত্যার বিচার। আমরা দেখেছি যে হাসিনাকে এখনও ফিরিয়ে আনার কোনো পদক্ষেপ আমরা দেখছি না, কোনো দৃষ্টান্ত, কোনো ব্যবস্থা আমরা দেখছি। আমরা দেখছি যে আহতদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না, আহতদের জন্য যে ফান্ড রেজ করা হয়েছিল তাদের ব্যাপকভাবে দুর্নীতিগ্রস্ত আমরা সেটাও দেখেছি। আমরা দেখেছি যে শহীদদের একটা পূর্ণাঙ্গ তালিকা 1 বছরে এই ইন্টারিম সরকার তৈরি করতে পারে। যেই সরকার শহীদদের তালিকা তৈরি করতে ব্যর্থ হয় সে আসলে কতটা অভ্যুত্থানের পক্ষের শহীদ, তার আসলে মূল ফোকাসটা কোন দিকে। আমরা দেখেছি যে গণতান্ত্রিক যে যাত্রা, সেই যাত্রা শুরুও কিন্তু এখন পর্যন্ত হয়নি। আমরা দেখছি ভিন্ন মত পথের মানুষের উপরে নানা ধরনের দমন পীড়ন চলছে, কিন্তু তার যে বিচার, যারা এই ধরনের অপরাধে জড়িত তাদের বিচার কিন্তু আমরা দেখছি না। আমরা দেখছি একে একে নানা রকম অপরাধীরা, চিহ্নিত অপরাধীরা, সন্ত্রাসীরা জেল থেকে মুক্তি পাচ্ছে, কিন্তু মুক্তি পাচ্ছে না আমাদের আদিবাসী, আমাদের বন জনগোষ্ঠীর নির্দোষ নারী, পুরুষ এবং শিশুরা। তারা প্রতিনিয়ত 1 বছর ধরে জেলে অনেকের মৃত্যুবরণ করছে, অনেকে মরে যাচ্ছে, যেগুলো আসলে একটা রাষ্ট্রীয় কাঠামোগত হত্যাকাণ্ড। আমরা দেখছি যে আমাদের শহীদ পরিবারগুলো আসলে কোনো ধরনের
মর্যাদাও তাদেরকে ঠিকঠাকভাবে দেওয়া হচ্ছে না, তাদের ক্ষতিপূরণ দেওয়া হচ্ছে না, পরিবারগুলোকে পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে না। এগুলো প্রত্যেকটা অভ্যুত্থানকারীকে যেভাবে আহত করে সেভাবে তাদের রাজনৈতিকভাবে নানাভাবে হতাশা করে। কিন্তু আমাদের এটাও দেখতে হবে যে মুক্তির যে সংগ্রাম, সেই সংগ্রাম কিন্তু থেমে যায়নি। মুক্তির একটাই পথ আমরা এখন আমাদের সামনে দেখতে পাচ্ছি, তা হচ্ছে জনগণের ক্ষমতায়ন। এবং সে কারণেই কিন্তু আমাদেরকে আবার যে সংগঠিত হওয়ার লড়াই, সেটাও করতে হবে। একদিকে যেমন জনগণ হতাশ হচ্ছে, একইভাবে কিন্তু তারা আবার সংগঠিত হওয়ার যে স্পৃহা তাদের মধ্যে কিন্তু দানা বাঁধছে। এবং তাই কিন্তু বাংলাদেশের একটা গণতান্ত্রিক যাত্রা শুরু করতে আমাদের মধ্যে নতুন আন্দোলন সংগ্রাম সংগঠিত করতে একটা নতুন স্পৃহা হিসেবে কাজ করে।